আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো, এর গভীরে যাব, যেটা কয়েক দশক ধরে লক্ষ লক্ষ মানুষের জীবনকে প্রভাবিত করেছে। বইটা হলো ডক্টর ডেভিড জে শোয়ার্টসের লেখা দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ। বইটার মূল ধারণাটা কিন্তু বেশ চমকপ্রদ। আমরা অনেকেই ভাবি যে সাফল্যের জন্য অসাধারণ মেধা বা খুব উঁচু দরের শিক্ষার প্রয়োজন, কিন্তু লেখক বলছেন এর থেকেও অনেক বেশি জরুরি হলো আমাদের চিন্তার পরিধিটা বড় করা। ব্যাপারটা অনেকটা এরকম যে আমাদের সবার কাছেই একটা মানসিক টুল বক্স আছে আর কি। তো আজ আমরা দেখব ডক্টর শোয়ার্টজের মতে বড় সাফল্যের জন্য সেই টুল বক্সে ঠিক কি থাকা দরকার। ঠিক। আর এই টুলবক্সের সবচেয়ে মজার দিক হলো এর যন্ত্রগুলো কোনো জটিল তত্ত্ব নয়। এগুলো খুব সাধারণ কিন্তু শক্তিশালী কিছু মানসিক কৌশল, যা যে কেউ যে কোনো পরিস্থিতিতে ব্যবহার করতে পারে। শোয়ার্টজের মতে এগুলো এতটাই চিরন্তন যে 50-এর দশকে লেখা হলেও আজকের দিনেও সমানভাবে প্রাসঙ্গিক। চলুন তাহলে এক এক করে সেই টুলগুলো খুলে দেখা যাক। তাহলে চলুন আমাদের সাফল্যের টুল বক্সটা খোলা যাক। এর প্রথম এবং সবচেয়ে জরুরি যন্ত্রটা কি? আমার ধারণা এটা নিশ্চয়ই আত্মবিশ্বাস সম্পর্কিত কিছু হবে। প্রথম এবং ফাউন্ডেশনাল টুলটি হল বিশ্বাস করুন যে আপনি সফল হতে পারবেন। লেখক বলছেন, যখন কেউ মন থেকে বিশ্বাস করে যে একটা কাজ সে করতে পারবে, হ্যাঁ, তখন তার মস্তিষ্ক সেই বিশ্বাসের পক্ষে প্রমাণ খুঁজতে শুরু করে। এটা অনেকটা মানসিক প্লেসিবো এফেক্টের মতো। আপনার মস্তিষ্ক তখন এমন সব সুযোগ বা পথ আপনার চোখে পড়তে সাহায্য করে যা আগে আপনি হয়তো খেয়ালই করেননি। অন্যদিকে যদি শুরুতেই মনে সন্দেহ থাকে, তাহলে মস্তিষ্ক অজুহাত আর বাধার তালিকা বানাতে ব্যস্ত হয়ে পড়ে। তাই বিশ্বাসটাই হলো আসল চালিকা শক্তি। তার মানে বিশ্বাসটা অনেকটা একটা সার্চ লাইটের মতো কাজ করে। যদি বিশ্বাস থাকে, সার্চ লাইটটা সমাধানের দিকে আলো ফেলে, আর না থাকলে একদম অন্ধকারের দিকে। কিন্তু এই বিশ্বাসটা তো শুধু নিজের ভেতরে থাকলেই হবে না, এটা আমাদের চালচলনেও ফুটিয়ে তুলতে হবে, তাই না? এখানেই আসছে দ্বিতীয় টুলটি, যা প্রথমটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি নিজেকে যা ভাবেন আপনি তাই। এর মানে হলো, আমরা নিজের সম্পর্কে যে ধারণাটা পোষণ করি, আমাদের শারীরিক ভাষা, কথাবার্তা, এমনকি হাঁটার গতিতেও সেটা প্রকাশ পায়। আর পৃথিবীও আমাদের সেভাবেই দেখতে শুরু করে। লেখক একটা দারুণ কথা বলেছেন, যদি কেউ নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে এবং সেভাবে আচরণ করে, যেমন কাজ সোজা করে হাঁটা, চোখে চোখ রেখে কথা বলা, পরিপাটি থাকা, তখন অন্যরাও তাকে সেই গুরুত্ব দিতে শুরু করে। আমাদের ভেতরের ছবিটাই বাইরের জগতে প্রতিফলিত হয়। তার মানে শুধু বিশ্বাস করাই যথেষ্ট নয়, বিশ্বাসের পরিধিটাও বড় করতে হবে। এখান থেকেই তো বড় করে ভাবার ধারণাটি আসছে। বইতে তো এর জন্য কিছু দারুণ কৌশলও বলা হয়েছে, যেমন আমাদের শব্দচয়নের দিকে মনোযোগ দেওয়া। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ভাষা আমাদের চিন্তাকে তৈরি করে। আমি পারবো না, এটা অসম্ভব, আমার দ্বারা হবে না, এই ধরনের শব্দগুলো আমাদের চিন্তার চারপাশে একটা অদৃশ্য দেওয়াল তুলে দেয়। শোয়ার্টজ বলছেন, এই নেতিবাচক শব্দগুলোকে ইতিবাচক শব্দ দিয়ে বদলে ফেলতে হবে। যেমন, চেষ্টা করে দেখি কিভাবে এটা সম্ভব করা যায়। আর যে কোনো পরিস্থিতিতে নিজেকে একটা প্রশ্ন করতে বলছেন, এটা কি আরও ভালোভাবে করা সম্ভব? এই একটা প্রশ্নই আমাদের চিন্তার সীমাবদ্ধতা ভেঙে দিয়ে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। বেশ, টুল বক্সের ফাউন্ডেশনাল যন্ত্রগুলো তো চেনা হলো, কিন্তু এগুলো ব্যবহার করার সময় পথে কিছু বাধা আসবেই। আমাদের মনের মধ্যেই তো কিছু শত্রু বসে আছে যারা আমাদের এগোতে দেয় না। লেখক যেমন একটা মজার নাম দিয়েছেন, অজুহাত রোগ, বা ইংরেজিতে এক্সকিউজাইটিস। নামটা শুনলেই মনে হচ্ছে আমাদের সবারই এই রোগের কোনো না কোনো ভ্যারিয়েন্ট আছে। আমার যেমন আজ থাক কাল করব ভ্যারিয়েন্টটা বেশ মারাত্মক। হ্যাঁ, ঠিক তাই। এটা এতটাই সাধারণ যে আমরা এটাকে রোগ হিসেবে দেখিই না। লেখক 4 ধরনের প্রধান অজুহাতের কথা বলেছেন। প্রথমটা হলো স্বাস্থ্যের অজুহাত, আমার শরীরটা ভালো নেই তাই পারছি না। দ্বিতীয়টা বুদ্ধির অজুহাত, আমি তো অন্যদের মতো অতটা স্মার্ট নই। তৃতীয়টা বয়সের অজুহাত, যা দুই দিকেই কাজ করে, আমার বয়স অনেক বেশি অথবা আমি এখনো অনেক ছোট। আর শেষটা হলো ভাগ্যের অজুহাত। ওহ, এটা তো খুব কমন, আমার কপালটাই খারাপ, এই ধরনের কথা। একদম। এর পেছনে একটা মনস্তাত্ত্বিক কারণ আছে, যাকে কগনিটিভ ডিসোনেন্স বলা যায়।
আমরা যখন জানি আমাদের কিছু করা উচিত কিন্তু করি না, তখন মনের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়। অজুহাত হলো সেই অস্বস্তি থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ উপায়, কারণ এটা ব্যর্থতার দায়ভার পরিস্থিতি বা ভাগ্যের উপর চাপিয়ে দিয়ে আমাদের আত্মসম্মানকে রক্ষা করে। আচ্ছা, শোয়ার্টসের সমাধান খুব সহজ কিন্তু শক্তিশালী। অজুহাত দেওয়া বন্ধ করে নিজের কাজের সম্পূর্ণ দায়িত্ব নেওয়া। অজুহাত দেওয়া বন্ধ করলেই মস্তিষ্ক সমাধান খোঁজার শুরু করে, আর অজুহাতের পেছনেই লুকিয়ে থাকে আসল শত্রু, ভয়। কিন্তু যে কাজে প্রচণ্ড ভয় লাগছে সেটা শুরু করাটাই তো সবচেয়ে কঠিন। এই প্রথম পদক্ষেপটা নেয়ার জন্য কোনো মানসিক প্রস্তুতির কথা কি বইতে বলা হয়েছে? খুব ভালো একটি প্রশ্ন। ভয়কে সরাসরি মোকাবেলা করার কথা বলা হয়েছে। লেখকের মতে ভয়ের একমাত্র চিকিৎসা হল অ্যাকশন বা কাজ করা। যে কাজটা করতে ভয় লাগছে সেটা নিয়ে যত বেশি ভাবা হবে ভয় তত বাড়বে, কিন্তু কাজটা শুরু করে দিলেই ধীরে ধীরে ভয় কেটে যায়। অ্যাকশনই হলো ভয়ের প্রতিষেধক। তবে এই অ্যাকশন নেওয়ার জন্য যে আত্মবিশ্বাস দরকার সেটা তৈরির জন্য লেখক কিছু দারুণ বাস্তবসম্মত কৌশল দিয়েছেন। এটা তো অবাক করার মতো। আমি ভেবেছিলাম হয়তো কোনো জটিল মানসিক অনুশীলনের কথা বলা হবে। কৌশলগুলো কি কি? খুবই সাধারণ কিন্তু কার্যকর। যেমন কোনো মিটিং, ক্লাস বা অনুষ্ঠানে গেলে সবসময় সামনের সারিতে বসা। পেছনের সারিতে বসার প্রবণতা আসলে নিরাপত্তাহীনতার লক্ষণ। সামনে বসলে সংকোচ কাটে এবং নিজেকে বেশি সম্পৃক্ত মনে হয়। দ্বিতীয়ত, মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলা, এটা আত্মবিশ্বাসের একটি বড় লক্ষণ। আর তৃতীয়টি হল স্বাভাবিকের চেয়ে 25% দ্রুত হাঁটার অভ্যাস করা। বলা হয় যারা আত্মবিশ্বাসী তাদের হাঁটার গতি সাধারণত একটু বেশি হয়। এই ছোট ছোট শারীরিক পরিবর্তনগুলো আমাদের মানসিকতায় বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলে। এটা অনেকটা ফেক ইট টিল ইউ মেক ইট পদ্ধতির মতো। বাহ! তার মানে ভয়কে জয় করার জন্য প্রথমে এই ছোট ছোট অ্যাকশন দিয়ে আত্মবিশ্বাস তৈরি করতে হবে। আর এটাই বোধহয় আমাদের পরের টুলটির দিকে নিয়ে যায়। শুধু কাজ শুরু করা নয়, এটাকে একটা অভ্যাসে পরিণত করা। একদম। বইটির একটি মূল নীতি হল কাজের মাধ্যমে ফলাফল আনুন, মানে গেট দি অ্যাকশন হ্যাবিট। আমরা অনেকেই সেরা মুহূর্ত, সেরা পরিকল্পনা বা যথেষ্ট প্রস্তুতির জন্য অপেক্ষা করতে করতে আর কাজটাই শুরু করতে পারি না। লেখক বলছেন, পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করবেন না, কারণ পারফেক্ট সময় বলে কিছুই নেই। কাজ শুরু করার এখনই সেরা সময়। কোনো আইডিয়া মাথায় এলে সেটা নিয়ে বসে না থেকে সাথে সাথে ছোট করে হলেও কাজ শুরু করে দেওয়া। কিন্তু শুধু কাজ করলেই তো হবে না, কাজটা একটু অন্যভাবে, আরও ভালোভাবে করার উপায়ও তো খুঁজতে হবে। এখানেই কি সৃজনশীলতার ব্যাপারটা আসে? ঠিক ধরেছেন। এর সাথেই সৃজনশীলভাবে চিন্তা করার অভ্যাস বা থিঙ্ক অ্যান্ড ড্রিম ক্রিয়েটিভলির ধারণাটি যুক্ত। এখানে সৃজনশীলতা মানে কিন্তু কোনো যুগান্তকারী নতুন কিছু আবিষ্কার করা নয়। এর সহজ অর্থ হল কোনো একটি সাধারণ কাজকে আরও উন্নতভাবে, আরও ভালোভাবে করার উপায় খুঁজে বের করা। আচ্ছা, যদি আমরা এটিকে বড় চিত্রের সাথে সংযুক্ত করি তাহলে দেখা যাবে যে শুধু কঠোর পরিশ্রমই যথেষ্ট নয়, কাজটি আরও দক্ষতার সাথে করার উপায় খোঁজাটাও জরুরি। অর্থাৎ ওয়ার্ক হার্ড এবং ওয়ার্ক স্মার্ট দুটোই প্রয়োজন। তাহলে এই সৃজনশীল চিন্তা করার অভ্যাসটা তৈরি হবে কিভাবে? এর জন্য কি বিশেষ কোনো প্রতিভা লাগে? মোটেও না। শোয়ার্টজের জন্য এটি দারুণ কৌশলের কথা বলেছেন। অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা। আমরা যখন কথা কম বলি এবং অন্যদের, বিশেষ করে যারা ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাবেন, তাদের কথা মন দিয়ে শুনি, তখন নতুন নতুন ধারণা আমাদের মাথায় আসে। তিনি বলছেন, বড় মানুষেরা শোনে বেশি আর ছোট মানুষেরা বলে বেশি। শ্রবণ শক্তি নতুন আইডিয়ার অন্যতম প্রধান উৎস। নতুন আইডিয়াকে স্বাগত জানানোর মানসিকতা থাকলেই সৃজনশীলতা বাড়ে। আচ্ছা, ধরে নিলাম আমরা বড় করে ভাবতে শিখলাম, ভয়কে জয় করলাম আর কাজেও নেমে পড়লাম। কিন্তু এই গতিটা ধরে রাখা তো একটা বড় চ্যালেঞ্জ। চারপাশের পরিস্থিতি, মানুষজন, এগুলো তো আমাদের প্রতিনিয়ত প্রভাবিত করেই। এখানেই আসে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুল। আপনার পরিবেশকে নিয়ন্ত্রণ করুন। ম্যানেজ ইয়োর এনভায়রনমেন্ট। আমাদের মনটা অনেকটা একটা চারাগাছের মতো। ভালো চিন্তা,
উৎসাহ আর বড় স্বপ্নবাজ মানুষের মাঝে থাকলে এটা তরতর করে বেড়ে ওঠে। কিন্তু সারাক্ষণ যারা নিরাশার কথা বলে, যারা সবকিছুর মধ্যে শুধু খুঁত খুঁজে বেড়ায়, তাদের সঙ্গে থাকলে মনটাও আগাছার জঙ্গলে হারিয়ে যায়। ঠিক। তাই লেখক বলছেন, সচেতনভাবে নিজের পরিবেশ বেছে নিতে হবে। তার মানে নেতিবাচক মানুষদের থেকে শুধু শারীরিক দূরত্ব নয়, মানসিক দূরত্বও তৈরি করতে হবে। ঠিক তাই। এর মানে এই নয় যে পুরনো সব সম্পর্ক ত্যাগ করতে হবে। এর মানে হল কাদের পরামর্শ আপনি গুরুত্ব দেবেন, কাদের কথায় প্রভাবিত হবেন, সেটা সচেতনভাবে বেছে নেওয়া। যারা স্বপ্ন দেখতে ভালোবাসে, যারা বড় চিন্তা করে, তাদের সাথে সংযোগ স্থাপন করা। ছোট চিন্তার মানুষদের সাথে মিশলে বড় চিন্তা করা প্রায় অসম্ভব। আর এই পথে চলতে গেলে তো হোঁচট খেতেই হবে, ব্যর্থতা আসবেই। সফল মানুষেরা এই ব্যর্থতাকে কিভাবে দেখেন? কারণ বেশিরভাগ মানুষ তো একবার হারলেই হাল ছেড়ে দেয়। এখানেই সফল আর অসফল মানুষের মধ্যে একটি বড় পার্থক্য তৈরি হয়। বইটির পরবর্তী নীতি হল হারকে জয়ে রূপান্তরিত করুন, মানে হাউ টু টার্ন ডিফিট ইনটু ভিক্টরি। সফল ব্যক্তিরা ব্যর্থতাকে ভয় পান না বা এতে একেবারে থেমে যান না। তাদের কাছে ব্যর্থতা মানে পথের শেষ নয়। তারা এটাকে একটা সুযোগ হিসেবে দেখেন। একদম। প্রতিটি হার থেকে তারা শিক্ষা গ্রহণ করেন। ব্যর্থতা তাদের কাছে একটা মূল্যবান ডেটা বা তথ্য, যা বলে দেয় কোন পথে যাওয়া যাবে না। তারা বিশ্লেষণ করেন কেন হার হলো এবং পরের বার সেই ভুল এড়িয়ে নতুন করে আরও ভালোভাবে শুরু করার সুযোগ হিসাবে দেখেন। তাহলে এই সবকিছুর অর্থ কি? এতগুলো টুল, বিশ্বাস, অ্যাকশন, পরিবেশ, এগুলোকে একসাথে কাজে লাগানোর জন্য আমাদের একটা দিক নির্দেশনা তো লাগবে, তাই না? না হলে তো শক্তিগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়বে। একদম। আর সেই দিক নির্দেশনাই হলো আমাদের টুল বক্সের শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রটি, লক্ষ্য নির্ধারণ এবং এগিয়ে যাওয়া। ইউজ গোলস টু হেল্প ইউ গ্রো। বইটিতে একটি চমৎকার উপমা ব্যবহার করা হয়েছে। লক্ষ্যহীন জীবন হলো একটি দিকচিহ্নহীন নৌকার মতো, যা সমুদ্রে ভেসে বেড়াচ্ছে কিন্তু কোথায় যাবে তা জানে না। লক্ষ্যই আমাদের জীবনে ফোকাস এবং শক্তি এনে দেয়। এবং শুধু মনে মনে লক্ষ্য ঠিক করলেই তো হবে না, এর জন্যও নিশ্চয়ই কিছু বাস্তবসম্মত ধাপ আছে। অবশ্যই। লেখক খুব পরিষ্কারভাবে বলেছেন, আপনার দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী লক্ষ্যগুলো লিখে ফেলুন। একটি অস্পষ্ট লক্ষ্যের চেয়ে একটি লিখিত লক্ষ্য অনেক বেশি শক্তিশালী। তারপর সেই বড় লক্ষ্যটিকে ছোট ছোট মাসিক, সাপ্তাহিক এবং দৈনিক ধাপে ভাগ করে ফেলুন। প্রতিদিন সেই ছোট লক্ষ্য পূরণের জন্য কাজ করুন। যখন আমাদের সামনে একটি পরিষ্কার, লিখিত লক্ষ্য থাকে, তখন আমাদের ভেতরের শক্তি এবং অনুপ্রেরণা বহুগুণ বেড়ে যায়। কারণ তখন আমরা জানি আমরা ঠিক কোথায় পৌঁছাতে চাই। অসাধারণ। পুরো আলোচনার সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে আমাদের জীবনের উচ্চতা নির্ধারিত হয় আমাদের চিন্তার উচ্চতা দিয়ে। এই বইটি আসলে ছোট চিন্তা, ভয় এবং অজুহাতের শৃঙ্খল ভেঙে আমাদের মানসিক টুলবক্সটাকে সঠিক যন্ত্র দিয়ে সাজিয়ে তোলার একটি শক্তিশালী আহ্বান। আমাদের সীমাবদ্ধতা বাইরে নয়, আমাদের ভেতরেই থাকে। এই নীতিগুলোর সবচেয়ে সুন্দর দিক হল এগুলো সরলতা। এগুলো কোনো জটিল মনস্তাত্ত্বিক তত্ত্ব নয়, বরং দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাস এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন। যেমন কিভাবে হাঁটা বা কথা বলা উচিত, কাদের সাথে মেশা উচিত, কিভাবে ব্যর্থতাকে দেখা উচিত। এইসব ছোট ছোট সিদ্ধান্তই দীর্ঘমেয়াদে বড় পার্থক্য গড়ে তোলে। যে কেউ আজ থেকেই এই নীতিগুলো প্রয়োগ করা শুরু করতে পারে। আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। এই বইতে বা সারসংক্ষেপে আমরা প্রায় 10টা নীতির কথা শুনলাম, কিন্তু এমন কি হতে পারে যে একটি অলিখিত একাদশ নীতি রয়েছে যা এই সবগুলোকে একসাথে ধরে রাখে? হয়তো সেই নীতিটি হল ধারাবাহিক থাকার সাহস। শুধু বইটা পড়ে অনুপ্রাণিত বোধ করলেই নয়, বরং প্রতিদিন, বিশেষ করে কঠিন দিনগুলোতেও এই নীতিগুলো প্রয়োগ করার শৃঙ্খলা। সেই ধারাবাহিকতা জীবনে কি অবিশ্বাস্য পরিবর্তন আনতে পারে তা হয়তো ভেবে দেখার মতো একটি বিষয়।